প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘরে বসে কারিগরি শিক্ষায় তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল কবির, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আজকে ক্লাসে আমরা যা শিখব, সাবজেক্টের নাম জেনারেল ইলেকট্রনিক্স 2, দ্বিতীয় পত্র, 10ম শ্রেণী, 3য় অধ্যায়। আজকের টপিকসটা হলো সেমিকন্ডাক্টর মেমোরি ও কম্পিউটারের সাধারণ গঠন। আজকে আমরা এই টপিকস থেকে যা শিখব তা সেমিকন্ডাক্টর মেমোরি কি তা বলতে পারবে, সেমিকন্ডাক্টর মেমোরির শ্রেণীবিভাগ করতে পারবে, একটি কম্পিউটারের সাধারণ গঠন সম্পর্কে তোমরা জানতে পারবে। প্রথমে আমরা জানব কম্পিউটারের মেমোরি। কম্পিউটারের মেমোরি বলতে কোনো কম্পিউটার ব্যবস্থায় স্থায়ী বা অস্থায়ীভাবে উপাত্ত ধারণকারী যন্ত্রাংশকে বোঝায়। অর্থাৎ কম্পিউটারের যে অংশের মাধ্যমে কোনো তথ্য বা ডাটাকে সংরক্ষণ করতে পারে তাকে মেমোরি বলে। এখানে বলা হলো যে কম্পিউটার মেমোরি এমন একটা ব্যবস্থা যাতে কোনো তথ্য বা কোনো ডাটাকে সংরক্ষণ করে রাখা যায়। কম্পিউটার কোনো কাজ সম্পাদন করার আগে অ্যাপ্লিকেশন ও উপাত্ত সেকেন্ডারি মেমোরি হতে, যেমন হার্ড ডিস্ক, সিস্টেম বা মেইন মেমোরিতে কপি নেয়। মেইন মেমোরি সাধারণত সেমিকন্ডাক্টর জাতীয় পদার্থ দ্বারা তৈরি হয়ে থাকে। আমরা মেমোরির শ্রেণী বিভাগ জানব যে আসলে মেমোরি কত প্রকারের হয়ে থাকে। মেমোরি সাধারণত দুই প্রকারের হয়। এক, প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি। 2, সেকেন্ডারি মেমোরি বা অক্সিলারি মেমোরি। আমরা এখন প্রাইমারি মেমোরি সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি কম্পিউটারের সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত যে স্মৃতি, চলমান প্রোগ্রাম, ডাটা, নির্দেশ, হিসাবের ফলাফল ইত্যাদি সংরক্ষণ করে তাকে প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি বলে। অর্থাৎ সিস্টেমের সাথে বা কম্পিউটার সিপিইউ এর সাথে সরাসরি সংযুক্ত থাকে যে স্মৃতিগুলো, সেগুলো প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি এখানে দুই প্রকার হয়ে থাকে। আমরা দেখব যে প্রাইমারি মেমোরি কি কি। প্রথমত প্রাইমারি মেমোরি র্যাম, দ্বিতীয়ত রম। তাহলে আমরা এখানে জানলাম কি প্রাইমারি মেমোরি দুই প্রকার, একটা র্যাম আর একটা রম। তাহলে আমরা এখন র্যাম এবং রম সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব। র্যাম খুব গুরুত্বপূর্ণ একটা কম্পিউটার উপাদান। র্যাম, র্যামের পূর্ণার্থ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা কম্পিউটার একটা অস্থায়ী মেমোরি যার ডাটা কম্পিউটার বন্ধ হলে বা বিদ্যুৎ চলে গেলে ডিলিট হয়ে যায়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই র্যাম এমন একটা অস্থায়ী মেমোরি যাতে তুমি যদি কখনো কম্পিউটারে কোনো কাজ করতে থাকো, সে অবস্থায় যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় অথবা বিদ্যুৎ চলে যায়, তাহলে তোমার ডাটা কম্পিউটার থেকে ততক্ষণাৎ মুছে যাবে। তোমরা র্যামের সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছ, এটা একটা র্যামের ছবি। আমরা এরপরে রম সম্বন্ধে জানবো। রম, রমের পূর্ণাঙ্গ অর্থ হলো রিড অনলি মেমোরি। এটা কম্পিউটারের একটা স্থায়ী মেমোরি যার ডাটা কম্পিউটার বন্ধ হলে বা বিদ্যুৎ চলে গেলেও ডিলিট হয়ে যায় না। অর্থাৎ এই রম একটা স্থায়ী মেমোরি যাতে তুমি যদি কখনো কম্পিউটারে কাজ করার সময় বিদ্যুৎ চলে যায় অথবা কম্পিউটার যদি কোনো কারণবশত বন্ধ হয়ে যায়, তাতেও তোমার ডাটা ডিলিট হবে না বা মুছে যাবে না। এটা হলো রম। আমরা এখন একটা রমের ছবি দেখব। তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা একটা রমের ছবি। ভালোভাবে দেখে রাখবে যে কোনটা র্যাম এবং কোনটা রম। আমরা এরপরে সেকেন্ডারি মেমোরি সম্বন্ধে আলাপ আলোচনা করব। সেকেন্ডারি মেমোরি বা সহায়ক মেমোরি।
কম্পিউটারের যে স্মৃতি ব্যবস্থার সাথে সিপিইউ এর প্রত্যক্ষ সংযোগ থাকে না, কিন্তু অধিক পরিমাণ তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখতে যে স্মৃতি ব্যবস্থা তাকে সেকেন্ডারি মেমোরি বলে। অর্থাৎ সেকেন্ডারি মেমোরি সিপিইউ এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত বা সংযোগ থাকে না, কিন্তু তুমি যদি অধিক পরিমাণ ডাটাকে কোনো জায়গায় স্টোরেজ করতে চাও বা জমা করতে চাও, তাহলে তোমাকে সেকেন্ডারি মেমোরি বা সহায়ক মেমোরি ব্যবহার করতে হবে। আমরা সেকেন্ডারি মেমোরি বা সহায়ক মেমোরির কিছু উদাহরণ দেখে নেব। দেখি আমরা সেকেন্ডারি মেমোরি, প্রথমে এইচডিডি, এটা একটা সেকেন্ডারি মেমোরির উদাহরণ। এরপরে এফডিডি, এটা একটা সেকেন্ডারি মেমোরির উদাহরণ। এরপর আছে সিডি/ডিভিডি, লাস্ট ওয়ান পেন ড্রাইভ। আমরা এখানে সেকেন্ডারি মেমোরি এর উদাহরণ জানতে পারলাম। এখন আমরা এই সেকেন্ডারি মেমোরি গুলো বিস্তারিত জানব। হার্ড ডিস্ক ড্রাইভ এর সংক্ষিপ্ত রূপ এইচডিডি। হার্ড ডিস্ক কম্পিউটারের একটি বৃহৎ স্টোরেজ ডিভাইস। হার্ড ডিস্কে অপারেটিং সিস্টেম সফটওয়্যার থাকে এবং সকল সফটওয়্যারগুলো হার্ড ডিস্কে ইনস্টল করা থাকে। খুব দ্রুত ফাইল সংরক্ষণ করে এবং স্থায়ী একটা মেমোরি, অর্থাৎ হার্ড ডিস্ক তোমরা হয়তোবা অনেকেই দেখেছো, এই হার্ড ডিস্কের পাশে চিত্র দেওয়া আছে, নাম লিখে দেওয়া আছে যে এটা হার্ড ডিস্ক। হার্ড ডিস্কে বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে, তোমরা দেখে নিবে। এরপর আমরা দেখব ফ্লপি ডিস্ক বা এফডিডি, ফ্লপি ডিস্ক ড্রাইভ। সহজে বহনযোগ্য এক প্রকার মেমোরি যা দ্বারা কম্পিউটারের ডাটা, প্রোগ্রাম, সফটওয়্যার ইত্যাদি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অতি সহজে স্থানান্তর করা যায়। এটাই হলো ফ্লপি ডিস্ক ড্রাইভ। এই ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা আছে, সর্বোচ্চ ধারণ ক্ষমতা 1.44 মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে। আমরা ফ্লপি ডিস্কের একটা চিত্র দেখে নেব যে এটাকে বলা হয় ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্কের চিত্রগুলো এরকম হয়ে থাকে বা বাস্তবে দেখতে এরকম হবে। আমরা এরপরে সিডি অথবা ডিভিডি সম্বন্ধে জানব। সিডি এর পূর্ণাঙ্গ অর্থ হলো কম্প্যাক্ট ডিস্ক এবং ডিভিডি এর পূর্ণ অর্থ হলো ডিজিটাল ভিডিও ডিস্ক। এটা সহজে বহনযোগ্য এক প্রকার মেমোরি যাতে অডিও, ভিডিও, ছবি, ফাইল, সফটওয়্যার ইত্যাদি সবকিছু রাখা যায় এবং প্রয়োজনের সময় তা ব্যবহার করা যায়। তাহলে সিডি বা ডিভিডি হলো এক প্রকারের বহনযোগ্য মেমোরি যাতে আমরা প্রয়োজনীয় ডাটা বা তথ্য সংরক্ষণ করে রাখতে পারি এবং প্রয়োজনের সময় তা ব্যবহারও করতে পারি। এখন আমরা সিডি এর ধারণ ক্ষমতা জানবো। সিডি এর ধারণ ক্ষমতা 750 মেগাবাইট আর ডিভিডি এর ধারণ ক্ষমতা 4.7 গিগাবাইট। তার মানে সিডি এর ধারণ ক্ষমতা ডিভিডি এর তুলনায় অনেক কম। আমরা পাশে সিডি এর ছবি দেখতে পাচ্ছি, আবার এখন ডিভিডি এর ছবি দেখতে পাচ্ছি। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে দুটো একই আকৃতির হলেও এদের ধারণ ক্ষমতার পার্থক্য বিদ্যমান আছে, যেটা ডিভিডিতে অনেক বেশি এবং সিডিতে অনেক কম। এরপর আমরা পেন ড্রাইভ জানবো। পেন ড্রাইভও একটা সহজে বহনযোগ্য এক প্রকারের মেমোরি যাতে অডিও, ভিডিও, ছবি, ফাইল, সফটওয়্যার ইত্যাদি সব কিছু রাখা যায় এবং প্রয়োজনের সময় তা ব্যবহার করা যায়। বলা যায় যে প্রায় সিডি অথবা ডিভিডি এর মতোই, অর্থাৎ এই পেন ড্রাইভে ডাটা সংরক্ষণ করে রাখা যায় এবং প্রয়োজনের সময় ব্যবহার করা যায়। এটা বর্তমান বাজারে সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত পাওয়া যায়, অর্থাৎ এই পেন ড্রাইভের ধারণ ক্ষমতা বর্তমান বাজারে যেটা পাওয়া যায় সেটা 1 টেরাবাইট পর্যন্ত ধারণ ক্ষমতা হয়ে থাকে। পেন ড্রাইভের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা পেন ড্রাইভ। পেন ড্রাইভ দেখতে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে আমরা এতক্ষণ সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, এইচডিডি, এফডিডি ইত্যাদি সম্বন্ধে জানলাম। এখন আমরা এই মেমোরি যে প্রধানত দুই প্রকার, একটা হলো প্রাইমারি মেমোরি আর একটা সেকেন্ডারি মেমোরি। এখন আমরা দেখবো যে দুইটার মধ্যে পার্থক্য কি আছে। এতক্ষণ তো আমরা দুইটা মেমোরির কাকে বলে,
কত প্রকার, উদাহরণ ইত্যাদি ইত্যাদি দেখে আসলাম। এখন আমরা দেখব যে এই দুই মেমোরির মধ্যে কি পার্থক্য আছে। প্রথমত প্রথম কলমে আমরা ভিত্তি, দ্বিতীয় কলমে প্রাইমারি মেমোরি, তৃতীয় কলমে সেকেন্ডারি মেমোরি দাঁড় করাই আছি। প্রথমে ভিত্তি অর্থ প্রাইমারি মেমোরি। একটি কম্পিউটারে প্রাইমারি মেমোরি প্রসেসর বা সিপিইউ দ্বারা সরাসরি অ্যাক্সেস যোগ্য। সেকেন্ডারি মেমোরি, একটি কম্পিউটারে সেকেন্ডারি মেমোরির প্রসেসর মাধ্যমে সরাসরি অ্যাক্সেস যোগ্য হয় না। তার মানে প্রাইমারি মেমোরি অ্যাক্সেস যোগ্য আর সেকেন্ডারি মেমোরি অ্যাক্সেস যোগ্য না। তৈরি প্রাইমারি মেমোরি শুধুমাত্র অর্ধপরিবাহী দিয়ে তৈরি, আর সেকেন্ডারি মেমোরি অর্ধপরিবাহী অথবা চৌম্বকীয় অক্সাইড দিয়ে তৈরি। উদাহরণ প্রাইমারি মেমোরির উদাহরণ হতে পারে র্যাম, রম। সেকেন্ডারি মেমোরির উদাহরণ হতে পারে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি, ডিভিডি এটসেট্রা। প্রাইমারি মেমোরির অনুরূপ একটা নাম আছে। প্রাইমারি মেমোরিকে প্রাথমিক বা অভ্যন্তরীণ মেমোরিও বলা হয়। অনুরূপভাবে সেকেন্ডারি মেমোরিরও আরো একটা নাম আছে, তা হলো সহায়ক বা অনভ্যন্তরীণ মেমোরিও বলা হয়ে থাকে। আমরা এরপরে এই মেমোরির ধারণ ক্ষমতা বা মেমোরি প্রকাশের একক এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব। প্রথমত আছে বিট, বিআইটি, বিট। বাইনারি সিস্টেমে 0 বা 1 কে মেমোরিতে সংরক্ষণ করার জন্য যে পরিমাণ জায়গা লাগে তাকে বিট বলে। অর্থাৎ বাইনারি সিস্টেমে 0 এবং 1 এই দুটাকে মেমোরিতে সংরক্ষণ করার জন্য ঠিক যতটুকু জায়গা দরকার হয় ঠিক সেটাকে, সেই পরিমাণ জায়গাকে বলা হয় বিট। এই বিটই হলো মেমোরির ক্ষুদ্রতম একক, সবচেয়ে ছোট্ট একক হলো বিট একটা মেমোরির। এরপরে বাইট। তথ্য সংরক্ষণের ক্ষেত্রে পাশাপাশি 8টি বিটকে একত্রে 1 বাইট বলা হয়। তার মানে 8টা বিট যদি আমরা এক জায়গায় করি তাহলে সেটাকে বলা হবে 1 বাইট। এই বাইটই হলো মেমোরির সাধারণ একক। আমরা ব্যবহারিক জীবনে যেগুলো ব্যবহার করে থাকি সেখানে বলা হয়েছে ব্যবহারিক একক। আমরা এবার মেমোরির ধারণ ক্ষমতা সম্বন্ধে একটু আলাপ আলোচনা করব। কোন মেমোরি কতটুকু ধারণ ক্ষমতা থাকে। কম্পিউটারের মেমোরিতে বাইনারি ডিজিট, শব্দ বা তথ্য ধারণের ক্ষমতাকে মেমোরির ধারণ ক্ষমতা বলে। অর্থাৎ মেমোরিতে বাইনারি ডিজিট, শব্দ বা তথ্য ধারণের ক্ষমতাকে মেমোরির ধারণ ক্ষমতা বলে। আমরা এখানে একটা চার্ট বা একটা লিস্ট একের পর এক সিকোয়েন্স দেখতে পাচ্ছি ধারণ ক্ষমতার। দেখি, প্রথমে বলা হয়েছে 4 বিট সমান একটা নিবল বা 1 নিবল হয়। আবার 8 বিট বা 2টা নিবল সমান 1 বাইট। 1024 বাইট সমান 1 কিলো বাইট, সংক্ষেপে কেবি। 1024 কিলো বাইট সমান 1 মেগাবাইট, এমবি। 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট। 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট। 1024 টেরাবাইট সমান 1 পেন্টাবাইট। এটা মেমোরির ধারণ ক্ষমতার আমরা কিছু উদাহরণ এখানে দেখলাম। এরপর আমরা যেহেতু এতক্ষণ মেমোরি নিয়ে আলাপ আলোচনা করলাম, এখন আমরা একটা কম্পিউটার নিয়ে আলাপ আলোচনা করব। দেখব যে আমরা কম্পিউটার দেখতে কিরকম বা বাস্তব জীবনে আমরা কিরকম ধরনের কম্পিউটার কোনটাকে বলে থাকি আর অভ্যন্তরীণ গঠন কিরকম সেই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব। একটু মনোযোগ সহকারে তোমরা একটু শোনো, আর অল্প কিছুক্ষণ হয়তো সময় লাগবে। আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কম্পিউটার বলতে যা দেখি তার আমরা ছবি এখানে দেখব। তোমরা দেখো যে এখানে কম্পিউটার বলতে সাধারণত এরকম একটা ডেস্কটপ কম্পিউটারকে বুঝে থাকি, যাতে 4টা উপাদান আছে এখানে দেখানো আছে। এছাড়াও কম্পিউটার বলতে আমরা পাশে আরেকটা চিত্র দেখব যে ল্যাপটপ। এটা আমরা একটা কম্পিউটার হিসাবে চিনে থাকি বা জেনে থাকি, কিন্তু এর আভ্যন্তরীণ গঠন কিরকম আছে সেগুলো তোমাদের জানা দরকার আছে। আমরা সেই আভ্যন্তরীণ গঠন নিয়ে জানার চেষ্টা করব। একটা কম্পিউটারের সাধারণ গঠন, কি কি অংশ নিয়ে বা কয়টা ইউনিট নিয়ে একটা কম্পিউটার গঠিত হয় বা তৈরি হয় সেটা আমরা জানবো। একটা কম্পিউটার সাধারণ গঠন বা 4টা অংশ, মূল 4টা ইউনিট নিয়ে একটা কম্পিউটার গঠিত হয়। প্রথমত অংশ বা ইউনিট হলো ইনপুট নেওয়ার যন্ত্র বা ইনপুট ইউনিট। দ্বিতীয়ত
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, তৃতীয়ত মেমোরি ইউনিট, চতুর্থত আউটপুট দেওয়ার যন্ত্র। তাহলে একটা কম্পিউটারের সাধারণ গঠন যা এই চারটি অংশ এর সমন্বয়ে একটা কম্পিউটার গঠিত হয়। আমরা এবার দেখব যে হার্ডওয়্যারের ভিত্তিতে কম্পিউটারের আবার মৌলিক চারটি অংশ নিয়ে গঠিত। যে অংশগুলো আমি এতক্ষণে বললাম সেই অংশগুলো আমরা এখানে দেখার চেষ্টা করব। জাস্ট একটা কম্পিউটার দেখে আমরা কি কি আছে, ইনপুট আছে, একটা ইনপুট ইউনিট আছে, এটা একটা অংশ, মৌলিক অংশের মধ্যে এটা একটা অংশ। দ্বিতীয় অংশ হলো কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট বা অংশ। তৃতীয় অংশ মজুদ কেন্দ্র বা স্মৃতি বা মেমোরি ইউনিট বলা হয়। চতুর্থত আউটপুট ইউনিট বা আউটপুট। তাহলে একটা কম্পিউটার মৌলিক চারটি অংশ নিয়ে গঠিত হয়, সেটা তোমরা চিত্রের মাধ্যমেও এখানে দেখতে পেলে। এরপর আমরা এই যে মৌলিক চারটি অংশ নিয়ে গঠিত সেই মৌলিক চারটি অংশ নিয়ে আলাপ আলোচনা করব। প্রথমত আছে ইনপুট অংশ বা ইনপুট ইউনিট। যে অংশের সাহায্যে কম্পিউটারে কোনো নির্দেশ বা তথ্য প্রবেশ করানো হয় সেই অংশকে ইনপুট বলা হয়। অর্থাৎ যার মাধ্যমে আমি কোনো কম্পিউটারে কোনো তথ্য প্রবেশ করাবো সেই অংশকে বলা হয় ইনপুট অংশ। পরবর্তীতে সেই নির্দেশ বা তথ্যের ভিত্তিতেই কম্পিউটার যাবতীয় কাজ সম্পাদন করবে। অর্থাৎ আমি ইনপুটে যে ধরনের তথ্য দেব সেই তথ্য মোতাবেকই কম্পিউটার পরবর্তী যাবতীয় কার্য সমাধান করবে। আমরা দেখি ইনপুট ইউনিট হিসেবে আমরা কি কি ব্যবহার করি। প্রথমত আছে মাউস। তোমরা নিশ্চয়ই এটা দেখেছো যে এটা মাউস, ঠিক এরকম দেখতে। তাহলে তোমরা এরকম যদি ছবি কোথাও দেখো তাহলে সেটার নাম অবশ্যই জেনে থাকবে যে মাউস। এরপর আছে কিবোর্ড। আমরা একটা কিবোর্ডের ছবি দেখতে পাচ্ছি এখানে, যে কিবোর্ডটা জাস্ট এরকম হয়। এরপরে এটা ইনপুট ইউনিট, দুটো ইনপুট ইউনিটের চিত্র আমরা দেখলাম। আরো দেখব স্ক্যানার। এটা হয়তো সচরাচর সবাই দেখো নাই, কিন্তু যখন সামনে পড়বে তখন এটার নাম বলতে পারবে, এটার নাম স্ক্যানার। এরপর আছে জয়স্টিক। জয়স্টিকও সচরাচর কম ব্যবহার করা হয়, তবে এটা একটা ইনপুট ইউনিট বা ইনপুট অংশ। আমরা এখানে চারটা ইনপুট ইউনিটের উদাহরণ দেখতে পেলাম। এর পরবর্তী টপিকস কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ অংশ। যে অংশে কম্পিউটারের যাবতীয় তথ্য পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও প্রক্রিয়াজাতকরণ করা হয় সেই অংশকে বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ অংশ। অর্থাৎ যে অংশের মধ্যে কম্পিউটারের যাবতীয় তথ্য পর্যবেক্ষণ, বিশ্লেষণ, গাণিতিক ব্যাখ্যা, যৌক্তিক সব কার্যক্রম করা হয় সেখানে সেই অংশকে বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ অংশ। এই অংশটি হলো কম্পিউটারের মূল বা প্রাণকেন্দ্র। আমাদের মস্তিষ্কের অভ্যন্তরে মগজ যেমন আমাদের সব ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি এই অংশ কম্পিউটারের অভ্যন্তরে সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে সেগুলোকে প্রক্রিয়াজাত করে। তারপর সেই প্রক্রিয়াজাত করা তথ্যকে পাঠিয়ে দেয় আউটপুট অংশে। আমরা কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ অংশ বা সিপিইউ এর চিত্র দেখব। মূলত বাইরে থেকে আমরা দেখতে পাই, যেটা ডান পাশে যে চিত্রটা আছে এই চিত্রটাই বাইরে থেকে দেখতে পাই, বাট এই অংশটাকে যখন এই কেচিংটা ওপেন করা হয় তখন বাম পাশে যে চিত্রটা আছে ঠিক দেখতে হুবহু ওর ভিতরে এরকম দেখায়। একটা ডেস্কটপ কম্পিউটারের সিপিইউ এর চিত্র বাইরে থেকে দেখা যায় যেরকম, আর ভিতর থেকে যেরকম দেখা যায়, দুটো চিত্র তোমরা দেখতে পেলে। এরপর আমরা মজুদ কেন্দ্র বা মেমোরি বা স্মৃতি অংশ এটা নিয়ে কথা বলবো। বলা হয়েছে যে অংশে কম্পিউটারে প্রবেশ করানো তথ্যকে সংরক্ষণ করে রাখা যায় সেই অংশকে মজুদ কেন্দ্র বা স্মৃতি অংশ বা মেমোরি বলা হয়। তাহলে মেমোরি কাকে বলে? যে অংশের ভিতরে কোনো তথ্যকে, কম্পিউটারের কোনো তথ্যকে সংরক্ষণ করে রাখা যায় সেই অংশ হলো মেমোরি ইউনিট বা স্মৃতি অংশ বা মজুদ কেন্দ্র অংশ। তাহলে কম্পিউটারে কোনো তথ্য প্রবেশ করিয়েই তার ফলাফল দেখলেই কাজ শেষ হয়ে যায় না, সেগুলো জমা করে রাখারও প্রয়োজন হয়ে পড়ে। অনেক সময় কম্পিউটারে কাজ করার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য বা নির্দেশ প্রদান করা হয়, এগুলো আগে থেকে কম্পিউটারে প্রবেশ করিয়ে রাখা যায়। তাহলে আমরা কিছু মেমোরির ছবি দেখব। যেমন এটা একটা র্যাম আছে, তারপর আছে এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। এগুলো হলো এক একটা স্মৃতি অংশ বা মেমোরি বা মজুদ কেন্দ্র অংশ বা মজুদ কেন্দ্রের উদাহরণ। এরপর আমরা লাস্ট একটা ইউনিট, মৌলিক যে চারটা অংশ ছিল তার লাস্ট ইউনিট বা লাস্ট অংশ আউটপুট অংশ।
আউটপুট অংশ বলা হয়েছে যে অংশে কম্পিউটারের যাবতীয় ফলাফল প্রদর্শিত হয় সেই অংশকে বলা হয় কম্পিউটারের আউটপুট। অর্থাৎ আমরা সর্বশেষ যে ফলাফল দেখতে পাই, কম্পিউটারে কোনো ডাটা ইনপুট করলাম, তারপরে প্রসেস করলাম, মেমোরিতে সংরক্ষণও করতে পারি, সেটা করার পরে যাবতীয় কার্যকলাপ শেষ করার পরে আমরা সেটা আউটপুট অংশের মাধ্যমে প্রদর্শন করে থাকি। আমরা এই অংশটা সম্বন্ধে আরেকটু জানবো যে এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ তুমি কম্পিউটারে যে কাজটাই করবে না কেন তার একটা ফলাফল চাই। যেমন তোমরা পরীক্ষা দাও, পড়াশোনা করো, একটা ফলাফল চাও যে আমার আমার ফলাফল বা আউটপুটটা কি হলো। অনুরূপভাবে একটা কম্পিউটারে কাজ করার পরেও কিন্তু অনুরূপ একটা ফলাফল দরকার আছে, যে আমি কাজ করলাম, কি করলাম, কিরকম করলাম, কতক্ষণ করলাম বা কতটুকু স্পেস ধারণ করলো। প্রত্যেকটা জিনিসই যদি আমরা দেখতে চাই কম্পিউটারে, সেটা এই আউটপুটের মাধ্যমে দেখতে পাই। এই দেখার জন্য বিভিন্ন ধরনের ডিভাইস বা মাধ্যম আছে। আমরা এখানে দেখব যে আউটপুট ইউনিট কোনগুলো হয়। যেমন এখানে আছে মনিটর। বেসিক্যালি কিন্তু আমরা মনিটরের মাধ্যমে সবকিছুই মোটামুটি ভাবে দেখতে পাই। একটা কম্পিউটারে যা যা কাজ করা হয় না কেন সেটা কম্পিউটারের মাধ্যমে মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাই। এরপর আমরা স্পিকারের মাধ্যমে সেটা শুনতে পাই। অনেক অডিও আছে যেগুলো আমরা, বা অনেক শব্দ আছে যেগুলো স্পিকারের মাধ্যমে শুনতে পাই। এরপর আছে প্রিন্টার। আমি যাবতীয় কাজ করার পরে মনিটরে দেখলাম, দেখার পরে সেটা প্রিন্ট আকারে বা হার্ড কপি আকারে যদি কখনো নিজের কাছে সংরক্ষণ করতে চাই বা কোথাও যদি প্লেস করতে চাই, তাহলে সেটা প্রিন্টের মাধ্যমেই প্রিন্ট করে সেটা প্লেস করতে হবে। তাহলে আউটপুট অংশ এতটুকুই ছিল। আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে জানলাম তা হলো মেমোরির প্রকারভেদ জানলাম, একটা কম্পিউটারের সাধারণ গঠন বা কি কি অংশ নিয়ে, মৌলিক কি কি অংশ নিয়ে একটা কম্পিউটার গঠিত হয় সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করলাম। এখন তোমাদের যেটা করতে হবে, তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। করে তোমাদের যেটা করতে হবে, তোমরা এখান থেকে যেটা জানতে পারবে বা যেটা এখন করতে পারবে বা যেটা তোমাদের করতে হবে, সেটা হলো বাড়ির কাজ হিসাবে মেমোরি কি তা উল্লেখ করতে হবে। অর্থাৎ মেমোরি কাকে বলে, মেমোরি কত প্রকার, এই বিষয়গুলো তোমাদের উল্লেখ করতে হবে বা লিখতে হবে বাড়ির খাতায়। এরপর প্রাইমারি এবং সেকেন্ডারি মেমোরির মধ্যে পার্থক্য আছে, তাও তোমাদেরকে লিখতে হবে। এরপর একটা কম্পিউটারের সাধারণ গঠন বর্ণনা করতে হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ইন্টারেস্টিং একটা টপিকস। তোমাদের অনেকে হয়তো আগ্রহের কেন্দ্রবিন্দু হতে পারে। তো আমার আজকের টপিকস এতটুকুই ছিল। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।